ওকে, এর একদিন পর্যন্ত দেখা হয়েছিল লোথারমিয়ারের পারমাণবিক আয়তন অ্যাটমিক ভলিউম ভার্সেস অ্যাটমিক মাসের গ্রাফ দেখা হয়েছিল, যে গ্রাফের পিক পয়েন্টগুলোতে ছিল তোমার অ্যালকালি মেটাল, তারপর যেটা ডাউন পয়েন্ট ডিসেন্ডিং পার্ট, সেই ডিসেন্ডিং পার্টগুলোতে ছিল অ্যালকালাইন আর্থ মেটাল, অ্যাসেন্ডিং পার্টগুলোতে ছিল হ্যালোজেন, আর যেগুলো একদম ডাউনেস্ট পার্ট, যেগুলো ডাউনেস্ট ফ্ল্যাট পার্ট, সেইগুলোতে ছিল সন্ধিগত মৌল বা যেটাকে আমরা ট্রানজিশন এলিমেন্ট বলি। তারপরে তার অনেক বছর পরে অ্যাকচুয়ালি 1869-এ, মানে অনেক বছর পর না, অ্যাকচুয়ালি 1869-এ মেন্ডেলিফ তার একটা সূত্র আর কি আবিষ্কার করেন অ্যাকর্ডিং টু পিরিয়ডিক টেবলের এলিমেন্টগুলোকে সাজাতে। মেন্ডেলিফ একটা পিরিয়ডিক টেবলের সূত্র আবিষ্কার করেছেন। তো তিনি কি বলেছিলেন, হি অ্যারেঞ্জড দ্য এলিমেন্ট ইন ইনক্রিজিং অর্ডার অফ অ্যাটমিক মাস। তিনি ওই মৌলগুলোকে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে তিনি সাজাতে শুরু করেন, এবং সেই হিসেবে তিনি একটা সূত্রও দিয়েছিলেন। কি সূত্র? ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ এলিমেন্টস আর পিরিয়ডিক ফাংশন অফ ইনক্রিজিং অ্যাটমিক ওয়েট অর অ্যাটমিক মাস। অ্যাটমিক ওয়েট অর অ্যাটমিক মাস বলছে মৌলের পরমাণুগুলির ভৌত ও রাসায়নিক ধর্ম হচ্ছে একটি পর্যায়বৃত্ত ধর্ম, কখন? যখন তাদের পারমাণবিক ভরটা ক্রমবর্ধমান থাকে, ইনক্রিজিং অর্ডারে থাকে। ঠিক আছে, তাহলে সেখানে আমি সূত্রটাকে যদি একটুখানি বেঙ্গলিতে লিখি তাহলে কি হবে? বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের ক্রমবর্ধমান পারমাণবিক ভর হিসেবে পুনরাবৃত্ত হয়। ক্রমবর্ধমান পারমাণবিক ভর হিসেবে পুনরাবৃত্ত হয়। এটা মেন্ডেলিফের সূত্র, যেটাকে আমরা বলি মেন্ডেলিফের পর্যায় সূত্র। ঠিক আছে, যে দেখো আরেকটা জিনিস, যে মেন্ডেলিফের পর্যায় সূত্রটাকে বা পর্যায় সারণীকে আমরা এমপিটি বলে দেখব। কি? এমপিটি, এম ফর মেন্ডেলিফ, পি ফর পিরিয়ডিক, টি ফর টেবল। অনেকটা সময় লেগে যায় লিখতে গিয়ে। ঠিক আছে, এখন আমরা ডেসক্রিপশনে চলে যাব মেন্ডেলিফের পিরিয়ডিক টেবলের। ঠিক আছে, এখানে আমরা বলব ডেসক্রিপশন। ডেসক্রিপশনে চলে যাব। এখন মেন্ডেলিফের পিরিয়ডিক টেবল 1871-এ কী হয়? পাবলিশ হয়। 1871-এ অ্যাকচুয়ালি পাবলিশ হয় মেন্ডেলিফের পিরিয়ডিক টেবল। এবং যে পিরিয়ডিক টেবলটা পাবলিশ হয়েছিল সেখানে কিন্তু অ্যাবসেন্ট ছিল কি? ইনার্ট গ্যাস। যে ইনার্ট গ্যাসগুলো রয়েছে তখন অ্যাবসেন্ট ছিল সেখানে। কেন? তখন সেগুলো আবিষ্কারই হয়নি। ঠিক আছে, নো ইনভেনশন, তখন কোনো আবিষ্কারই হয়নি। যখন 1871-এ, যেটা মেন্ডেলিফ নিজে হাতে, এটা মেন্ডেলিফের ছিল হ্যান্ড রিটেন পিরিয়ডিক টেবল। তারপরে এখন বর্তমানে যেটা আমরা দেখতে পাই মেন্ডেলিফের পিরিয়ডিক টেবল, দেখবে প্রতিটা জায়গায় মেন্ডেলিফের পিরিয়ডিক টেবলের উপরে লেখা থাকে মডিফাইড মেন্ডেলিফ পিরিয়ডিক টেবল, মডিফাইড এমপিটি। ঠিক আছে, মানে মেন্ডেলিফের পিরিয়ডিক টেবলের সংশোধিত রূপ দেখতে পাই আমরা অ্যাকচুয়ালি। তো সেই সংশোধিত রূপ নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, কীরকম? যে তিনি যেভাবে, এই যে এখানে প্রথমে বলা হয়েছে হি অ্যারেঞ্জ দ্য এলিমেন্ট ইন ইনক্রিজিং অর্ডার অফ অ্যাটমিক মাস। হি অ্যারেঞ্জ দ্য এলিমেন্ট ইন ইনক্রিজিং অর্ডার অফ অ্যাটমিক মাস। তিনি এলিমেন্টগুলোর পারমাণবিক ভরের ক্রমবর্ধমান অর্ডারে সাজিয়েছিলেন। তো সেই সাজানোর জন্য কিছু তিনি হরাইজন্টাল রো নিয়েছিলেন। এগুলো হচ্ছে কি? হরাইজন্টাল রোজ। ঠিক আছে, হরাইজন্টাল রোজ নিয়েছিলেন, যেগুলোকে তিনি নাম দিয়েছিলেন পিরিয়ড। পিরিয়ডস। আর কিছু নিয়েছিলেন ভার্টিক্যাল রোজ। এরকম ভার্টিক্যাল রোজ নিয়েছিলেন কিছু, যেগুলোর নাম দিয়েছিলেন কি তিনি? ভার্টিক্যাল রোজ। ওকে, যেগুলোর নাম দিয়েছিলেন তিনি গ্রুপ। গ্রুপ। পিরিয়ডের বাংলা হচ্ছে পর্যায়, এটা হচ্ছে শ্রেণী। ওকে, তো মেন্ডেলিফ যখন তৈরি করেছিল তখনকার কথা যদি বলি, তখন মানে বিফোর ইনার্ট গ্যাসের আগে মেন্ডেলিফের পিরিয়ড ছিল 7 অ্যান্ড গ্রুপ ছিল 8টা।
ঠিক আছে, 8 গ্রুপ, দেয়ার আর 8 গ্রুপস ইন মেন্ডেলিভ পিরিয়ডিক টেবল, হ্যান্ড রিটেন মেন্ডেলিভ পিরিয়ডিক টেবল বিফোর ইনার্ট গ্যাসের ইনভেনশনের আগে। বাট মডিফাইড মেন্ডেলিভ পিরিয়ডিক টেবলে পিরিয়ড ছিল 7টাই পিরিয়ড ছিল, বাট গ্রুপ ছিল 9টা, একটা এক্সট্রা আফটার ইনভেনশন, আফটার ইনার্ট গ্যাসের আবিষ্কার হওয়ার পরে মডিফাইড রূপে একটা গ্রুপ বেড়ে গেছিলো, যেখানে ইনার্ট গ্যাসগুলোকে প্লেস করা হয়েছিল, ইনার্ট গ্যাসগুলোকে যেখানে রাখা হয়েছিল। ঠিক আছে, তাহলে এখন কিন্তু আমরা যেটাই পড়বো সেটা কিন্তু এই মডিফাইড মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলই পড়বো, যেখানে 7 পিরিয়ডস আছে, 7 পিরিয়ডস অ্যান্ড 9 গ্রুপস। ওকে, 7 পিরিয়ড অ্যান্ড 9 গ্রুপস। দেখো, পিরিয়ডস নিয়ে আমি বেশি কিছু কথা বলবো না, বিকজ পিরিয়ডস নিয়ে বলার জন্য লং পিরিয়ডিক টেবল বা IUPAC যে পিরিয়ডিক টেবলটা রয়েছে সেখানে অনেক কিছু বলার আছে। বাট মেন্ডেলিভের যেটা বলার আছে সেটা হচ্ছে গ্রুপ ডিভিশন, যেটা ওর কি গ্রুপ ডিভিশন। মেন্ডেলিভের গ্রুপ ডিভিশনটা দেখব, যে গ্রুপটাকে তিনি কীভাবে সাজিয়েছিলেন। দেখো, অ্যাকচুয়ালি গ্রুপগুলোকে 9 গ্রুপস ছিল। ঠিক আছে, গ্রুপসগুলোকে কী করে রোমানিয়ান লেটারে লেখা হয়েছিল, 1 2 3 4 অ্যান্ড সো অন, ডট ডট করে চলছে, অ্যান্ড লাস্টে ছিল অ্যান্ড 0। যে 9th যে গ্রুপটা ছিল সেটাকে 0 বলা হয়। 0 এই কারণেই যে সেখানে ইনার্ট গ্যাসগুলোকে রাখা হয়েছিল, বিকজ ইনার্ট গ্যাসের ভ্যালেন্সি হচ্ছে 0। ভ্যালেন্সি কি ইনার্ট গ্যাসের 0, কার ইনার্ট গ্যাসের, সেই কারণে 0 গ্রুপটার নাম হচ্ছে 0। এখন দেখা যাচ্ছে যে মেন্ডেলিভের পিরিয়ডিক টেবলের গ্রুপ 1 থেকে গ্রুপ 7 পর্যন্ত প্রতিটা গ্রুপেরই 2টো করে সাবগ্রুপ ছিল। তার গ্রুপ ডিভিশনের ফার্স্ট পয়েন্ট আমরা লিখব, each of every group from 1 to 7 there are 2 subgroups as A and B। দুখানা সাবগ্রুপ ছিল A and B। ওকে, প্রতিটা গ্রুপেরই 1 থেকে 7 পর্যন্ত যে গ্রুপগুলো রয়েছে। তাহলে একটুখানি দেখে নেব, গ্রুপ 1 2 3 4 5 6 7, এখানে 2টো AB, 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 এভাবে আছে 2টো AB, এখানে 2টো AB। প্রতিটা গ্রুপের 1 থেকে 7 পর্যন্ত প্রতিটা গ্রুপের দুখানা করে সাবগ্রুপ ছিল, সেটা হচ্ছে কি A and B। নাম্বার 2 পয়েন্ট, যে গ্রুপ 8 doesn't have any subgroups, কোনো সাবগ্রুপই ছিল না, গ্রুপ 8-এর কোনো সাবগ্রুপ ছিল না। ঠিক আছে, সেখানে কি করা হয়েছিল, ইন গ্রুপ 8 there are a combination of 3 elements from each period, that is 4th, 5th and 6th। 4th, 5th আর 6th পিরিয়ডের 3টে করে এলিমেন্ট নিয়ে গ্রুপ 18-এ রাখা রয়েছিল, টোটাল 9 এলিমেন্ট। এখানে টোটাল ছিল 9 এলিমেন্টস। ঠিক আছে,
কী কী এলিমেন্টস ছিল গ্রুপগুলো লেখার সময় আমি একটুখানি বলে দেবো, বাট তোমরা যদি এখনই জানো এখনই বলে দিচ্ছি। তো গ্রুপ 18-এ কী এলিমেন্ট ছিল সেগুলো একটুখানি দেখে নিই আমরা। গ্রুপ 18-এর গ্রুপ 8-এ যে 3টে এলিমেন্ট ছিল সেটা হচ্ছে ফোর্থ পিরিয়ডের ছিল ফেরাস, কোবাল্ট, নিকেল। ফিফথ পিরিয়ডে ছিল রুথিয়াম, রোডিয়াম অ্যান্ড প্যালাডিয়াম। অ্যান্ড সিক্সথ পিরিয়ডে ছিল অসমিয়াম, ইরিডিয়াম অ্যান্ড প্লাটিনাম। 3টে করে এলিমেন্ট, টোটাল 9টা এলিমেন্টের একটা গ্রুপ তৈরি করেছিলেন, যেটা হচ্ছে গ্রুপ 8 নামে পরিচিত। ওকে, তাহলে দুটো পয়েন্ট আমরা এই পর্যন্ত দেখতে পেলাম যে প্রতিটা গ্রুপ 1 থেকে 7 পর্যন্ত প্রতিটা গ্রুপের দুটো করে সাবগ্রুপ ছিল, সাবগ্রুপ এ অ্যান্ড সাবগ্রুপ বি। ঠিক আছে, দিজ আর দ্য ক্যাপিটাল লেটারে সাবগ্রুপ এ অ্যান্ড সাবগ্রুপ বি। বাট গ্রুপ 8-এর কোনো সাবগ্রুপই ছিল না, সেখানে 3টে করে ফোর্থ, ফিফথ অ্যান্ড সিক্সথ পিরিয়ডে 3টি করে এলিমেন্ট নিয়ে টোটাল 9টা এলিমেন্টকে প্লেস করা হয়েছিল। ওকে, নাম্বার 3, যে এই যে সাবগ্রুপে যারা রয়েছে সেই সাবগ্রুপ এতে কারা রয়েছে? দেয়ার আর দ্য এস না বলে এটাকে তোমরা এস ব্লক, পি ব্লক এখনো যদিও জানা নেই। দেয়ার আর দ্য রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস মোস্টলি সেগুলো কি মেটাল অ্যান্ড নন মেটালস, মোস্টলি সেগুলো মেটাল অ্যান্ড নন মেটালস। দেয়ার আর দ্য রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস of periodic table are placed in group না লিখে এখানে লিখি subgroup, in subgroup A of each group। প্রতিটা গ্রুপের এ সাবগ্রুপে শুধুমাত্র রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টগুলোকে রাখা রয়েছে। প্রতিটা গ্রুপের এ সাবগ্রুপে শুধুমাত্র রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টগুলো রাখা রয়েছে। রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট মানে হচ্ছে মেটালস অ্যান্ড নন মেটালস যেগুলো রয়েছে, যেখানে তোমরা পরে বুঝলে এস অ্যান্ড পি ব্লক এলিমেন্ট, যেগুলো এস অ্যান্ড পি ব্লক এলিমেন্ট সেগুলোকে রাখা হয়েছে সাবগ্রুপ এতে। যেমন এস আর পি ব্লক এলিমেন্টগুলো কোথায় রয়েছে? 1A, 2A, 3A, 4A, 5A, 6A অ্যান্ড 7A, এই সব গ্রুপগুলোতে আছে। ঠিক আছে, এস আর পি ব্লকের এলিমেন্ট যেগুলো বেসিক্যালি কি মেটালস আর নন মেটাল, যাদের নাম হচ্ছে কি রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস, যাদেরকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস। বোঝা গেছে? ঠিক আছে, ফোর্থ পয়েন্ট হচ্ছে দেখো যে দ্য ট্রানজিশন এলিমেন্ট অ্যাকচুয়ালি ট্রানজিশন এলিমেন্টগুলো হচ্ছে ওরা যেরকম এস আর পি ব্লকের এলিমেন্ট, আর ট্রানজিশন এলিমেন্টগুলো হচ্ছে ডি ব্লক এলিমেন্ট। দ্য ট্রানজিশন এলিমেন্টস আর প্লেসড in subgroup B of each group। প্রতিটা গ্রুপের বি সাবগ্রুপে ট্রানজিশন এলিমেন্টগুলো রাখা হয়েছে। প্রতিটা গ্রুপের বি সাবগ্রুপে ট্রানজিশন এলিমেন্টগুলোকে রাখা হয়েছে। যেমন 1B, 2B, 3B, 4B, 5B, 6B অ্যান্ড 7B। ওকে, এগুলোকে রাখা রয়েছে ট্রানজিশন এলিমেন্ট। বোঝা গেছে? তাহলে সাবগ্রুপ এ আর সাবগ্রুপ বিতে কাদেরকে রাখা হয়েছে? সাবগ্রুপ এতে বেসিক্যালি যেগুলো মেটালস অ্যান্ড নন মেটালস মানে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট বলি যাদেরকে, তাদেরকেই
সাবগ্রুপ এতে রাখা হয়েছে, আর সাবগ্রুপ বিতে আছে কারা, ট্রানজিশন এলিমেন্টগুলোকে সাবগ্রুপ বিতে রাখা হয়েছে। এখন যে সাবগ্রুপ এ মানে এ সাবগ্রুপের আর বি সাবগ্রুপের কিছু আর কি বলবো ডিফারেন্স আছে, কিছু পার্থক্য আছে, কিছু ডিফারেন্স আছে যেগুলো আমরা একটুখানি দেখব। যে ধরো সাবগ্রুপ এতে এদিকে রয়েছে আর সাবগ্রুপ বি এর, ধরো আমি বললাম সাবগ্রুপ এ বলতে 1-এর এ অ্যান্ড 1-এর বি, এই দুই টাইপের এলিমেন্ট। তাহলে 1বিতে কারা থাকবে, ট্রানজিশন এলিমেন্ট, আর 1এতে কারা থাকবে, মেটালস, ওই যে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টগুলো থাকবে। তাহলে এদের মধ্যে পার্থক্য বেসিক্যালি কী ধরনের পার্থক্য দেখা যায়, মানে কোন ধর্মের পার্থক্য দেখা যায়। তো বলছে এদের ফার্স্ট অফ অল ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশন মানে কি, ইলেকট্রন বিন্যাস। সাবগ্রুপ এর ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে NS1, সাবগ্রুপ 1A এর ইলেকট্রনিক কনফিগারেশন মানে এলিমেন্টগুলোর মৌলগুলোর ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS1, আর সাবগ্রুপ 1B এ যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে N-1D10 NS1। এই ইলেকট্রনিক কনফিগারেশনগুলো পরে আরও ভালো করে বুঝতে পারবে যখন দীর্ঘ পর্যায়ে সেরামিটা আরও পড়বে, ঠিক আছে। এবার যদি বলি ভ্যালেন্সি, ভ্যালেন্সির কীরকম ডেফিনেশন ছিল, এখানে ভ্যালেন্সি বেসিক্যালি 1ই থাকে, আর এখানকার ভ্যালেন্সি ভেরিয়েবল ভ্যালেন্সি হয়, ভেরিয়েবল ভ্যালেন্সি, ভেরিয়েবল ভ্যালেন্সিস। ভেরিয়েবল ভ্যালেন্সি মানে কি চেঞ্জ হয়, যেমন কপারের ক্ষেত্রে দুই ধরনের ভ্যালেন্সি দেখা যায় 1 and 2, সিলভারের ক্ষেত্রে বেসিক্যালি দেখা যায় 1, 2, 3 তিনটেই দেখা যায় 1, 2, 3, ঠিক আছে। গোল্ডের ক্ষেত্রে AU, গোল্ডের ক্ষেত্রে 1ও দেখা যায় 3ও দেখা যায়, ভেরিয়েবল ভ্যালেন্সি অ্যাকচুয়ালি দেখা যায়, বোঝা গেছে। তারপর ধরো বা আমি বললাম যে কম্পাউন্ড তৈরি করতে পারে কিনা, হ্যাঁ কম্পাউন্ড, কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করতে পারে কিনা, হ্যাঁ, বা কোঅর্ডিনেট কম্পাউন্ড। অ্যাকচুয়ালি এরা তৈরি করতে পারে না, বাট এরা তৈরি করে। কীরকম একটা এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল হচ্ছে ধরো CU, ভুল লিখছি, FeCN6 K4, এটা তো হচ্ছে একটা তোমার কম্পাউন্ড, যে কম্পাউন্ডগুলো এরা তৈরি করছে, বোঝা গেছে বিষয়টা, ওকে। আরও রয়েছে যেমন এগুলো হচ্ছে তোমার কি বলবো ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য, ইলেকট্রোনেগেটিভিটি, এগুলোর ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে হায়ার, ঠিক আছে। এর উচ্চতর ঋণাত্মক, হায়ার উচ্চতর ঋণাত্মক, এরা হচ্ছে কি লোয়ার ইলেকট্রোনেগেটিভিটি, ঠিক আছে। সো এই ধরনের কিছু পার্থক্য দেখা যায় সাবগ্রুপ এ মানে 1 এর এলিমেন্টগুলো আর 1B এর এলিমেন্ট। অ্যাকচুয়ালি 1A-তে কারা থাকে, 1A-তে থাকে অ্যালকালি মেটাল, যাকে আমরা বলি ক্ষার ধাতু, যাকে আমরা কি বলি ক্ষার ধাতু। আর 1B-তে থাকে তোমার হচ্ছে কয়েন মেটাল, যেটাকে আমরা বলি মুদ্রা ধাতু, যেটা কি বলি মুদ্রা ধাতু। কয়েন মেটাল কেন, কপারের কয়েন তৈরি হয়, সিলভার রূপোর কয়েন তৈরি হয়, সোনার কয়েন তৈরি হয়, তাই এদেরকে বলা হয় কয়েন মেটাল, বোঝা গেছে। তাহলে এই ছিল মেন্ডেলিফের কিছু আর কি পর্যায় সারণীর শ্রেণীর কিছু বিন্যাস, যেটা শ্রেণীর ডিভিশন বা শ্রেণীর অ্যারেঞ্জমেন্ট, এলিমেন্টগুলোকে কিভাবে তিনি অ্যারেঞ্জ করেছিলেন, ঠিক আছে। এবার আমরা দেখব যে মেন্ডেলিফের পর্যায় সারণীর কী কী অ্যাডভান্টেজেস ছিল। অ্যাডভান্টেজেস অফ MPT, মেন্ডেলিফ পিরিয়ডিক টেবলের অ্যাডভান্টেজ কী ছিল সেটা আমরা দেখব। ফার্স্ট অফ অল যদি আমরা অ্যাকচুয়ালি বলি যে অফিসিয়ালি কিন্তু একটা পিরিয়ডিক টেবল মেন্ডেলিফই ফার্স্ট কিন্তু দেখালো, একটা অফিসিয়াল পিরিয়ডিক টেবল, যেটা অ্যাকচুয়ালি কোনো মানে পাবলিশড অফিসিয়াল পিরিয়ডিক টেবল ফার্স্ট কিন্তু মেন্ডেলিফই বলেছে। তার আগে কিন্তু অনেকে বলেছে, বাট সেগুলো এরকম অফিসিয়ালি পাবলিশ করা হয়নি, ঠিক আছে। তাই মেন্ডেলিফের নামটা পর্যায় সারণীতে খুবই বিখ্যাত, ফার্স্ট অফ অল। দ্বিতীয় হচ্ছে কি ভবিষ্যৎবাণী,
মেন্ডেলিফের পিরিয়ডিক টেবলের কিছু অ্যাজাম্পশন বলেছিলেন, কিছু অ্যাজাম্পশন, কিছু ভবিষ্যৎবাণী বলেছিলেন, ভবিষ্যৎবাণী তিনি বলেছিলেন। কীরকম ভবিষ্যৎবাণী? মেন্ডেলিফের পিরিয়ডিক টেবলের ছবিটা আমি দেখাবো তোমাদের একদিন। তার আগে বলি যে অ্যাকচুয়ালি মেন্ডেলিফের পিরিয়ডিক টেবল যেটা পাওয়া গেছিলো তার বিভিন্ন জায়গায় এরকম ফাঁকা জায়গা ছিল, ভ্যাকেন্সি জায়গা ছিল, ফাঁকা জায়গা রেখে দিয়েছিলেন তিনি। কেন রেখে দিয়েছিলেন? তিনি বলেছিলেন যে পরবর্তীকালে মানে লেটার কিছু এলিমেন্ট আবিষ্কার হবে, কিছু এলিমেন্ট অবশ্যই মানে ওগুলোকে আর কি ডিসকভার করা যাবে, যে এলিমেন্টের কিছু প্রপার্টিজ এখনকার কিছু এলিমেন্টের প্রপার্টিজের সাথে একই হবে, সেম হবে। তো তিনি কি বলেছিলেন যে ভবিষ্যতে কিছু এলিমেন্ট আবিষ্কার হবে, যে এলিমেন্টগুলোর কিছু ধর্ম, কিছু প্রপার্টি বলছে ওই যারা আবিষ্কার হবে তাদের সাথে প্রায় একই ধরনের হবে, তাই বলছে তিনি। এ তো খুব মানে একদম পুরো গুরুতর একটা কথা বলে দিলেন তিনি। তো পরবর্তীকালে বিভিন্ন সময় দেখা গেল একই ঘটনা ঘটেছে। হ্যাঁ, মেন্ডেলিফ তখন যে প্রপার্টিজের কথা বলেছিলেন সেই প্রপার্টিজগুলো এখন যে এলিমেন্ট আবিষ্কার হয়েছে তাদের সাথে অনেকটাই কাছাকাছি হয়ে যাচ্ছে, অনেকটাই কাছাকাছি। তো সেগুলো কী ছিল, ওই এলিমেন্টগুলো কী ছিল? অ্যাকচুয়ালি যেগুলো তিনি ফাঁকা জায়গা রেখে দিয়েছিলেন, এই যে ফাঁকা জায়গাগুলো তিনি রেখেছিলেন সেখানে কিন্তু অ্যাকচুয়ালি ফাঁকা নয়, সেখানে মৌলগুলির নাম লিখে রেখেছিলেন। কিন্তু পরবর্তীকালে আবিষ্কার হয়ে ওই মৌলগুলোর নামকরণ যে বিজ্ঞানীরা আবিষ্কার করেন তারা তখন ওই নামকরণটা করে যান। ঠিক আছে? তো তিনি কীরকমভাবে নাম করেছিলেন? তিনি বোরনের জায়গায়, বোরনের আগে আর কি একটা নাম করেছিলেন যাকে আমরা বলি একা বোরন। এই একা বোরনের প্রপার্টিজ পরে দেখা যাচ্ছে, আগে আমি নামগুলো লিখে নিচ্ছি। ঠিক আছে? একা বোরন, একা অ্যালুমিনিয়াম, একা সিলিকন আর একা ম্যাঙ্গানিজ। তোমাদের বইয়ে সাধারণত 3টে দেওয়া থাকতে পারে, একা বোরন, একা অ্যালুমিনিয়াম আর একা সিলিকন। ঠিক আছে? তো যাই হোক, একা বোরন যখন একা বোরনের যে প্রপার্টিসগুলো, এই যে ফাঁকা জায়গায় তিনি একা বোরন, মানে ওখানে কিছু নেই এলিমেন্ট, তাই ওটার নাম এমনি দিয়ে দিয়েছিলেন নিজের মতো করে একা বোরন। ঠিক আছে? তো একা বোরনের প্রপার্টিস দেখা যাচ্ছে পরবর্তীকালে যখন স্ক্যান্ডিয়াম আবিষ্কার হলো। কি স্ক্যান্ডিয়াম? পরবর্তীকালে যখন স্ক্যান্ডিয়াম আবিষ্কার হলো তার প্রপার্টিজের সাথে অনেকটা কিন্তু সেম হচ্ছে। ঠিক আছে? একা বোরনের যখন প্রপার্টি তিনি বললেন, এটা বলেছিলেন যে ভবিষ্যতে কিছু মৌল আবিষ্কার হবে যাদের প্রপার্টিজ এদের সাথে মিলবে। তো স্ক্যান্ডিয়াম বলে একটা এলিমেন্ট পরে আবিষ্কার হয়েছিল, যে এলিমেন্টটা আবিষ্কার হওয়ার সাথে সাথে তখন দেখা যাচ্ছে তারও প্রপার্টি একা বোরনের সাথে প্রায়ই এক, মানে প্রায় এক, একদম পুরো এক্স্যাক্টলি বলবো না, বাট প্রায় এক। সেটা প্রায় 10 বছর পরে 1879-এ আবিষ্কার হয়েছিল। ঠিক আছে? তারপর একা অ্যালুমিনিয়াম যে এলিমেন্টটা ছিল বা যে ফাঁকা জায়গাটা তিনি রেখে দিয়েছিলেন, সে একা অ্যালুমিনিয়ামের সাথে কিছু প্রপার্টি বা অনেক প্রপার্টি আর কি প্রায় একই ধরনের হয়েছিল, যে এলিমেন্টটার তার নাম দিয়েছিলেন তিনি, মানে সেটা হচ্ছে গ্যালিয়ামের প্রপার্টিজের সাথে একা অ্যালুমিনিয়ামের, মানে ওই ফাঁকা জায়গায় যে এলিমেন্টটা থাকার কথা ছিল যেটাকে তিনি একা অ্যালুমিনিয়াম নামকরণ করেছিলেন, তার প্রপার্টিজ গ্যালিয়ামের সাথে প্রায় একই রকম হচ্ছে। তারপর একা সিলিকন যে এলিমেন্টটি, তার সাথে জার্মেনিয়ামের সাথে প্রায় একই রকম হচ্ছে। এটা 1886-এ আর কি এটা আবিষ্কার হয়েছিল। আর তারপর এটা হচ্ছে 1875। আর তারপর যেটা একা ম্যাঙ্গানিজ, এটা যে এলিমেন্টের প্রপার্টির সাথে একই রকম হয় তার নাম হচ্ছে টেকনিসিয়াম, টিসি। ঠিক আছে? সেই এলিমেন্টের নাম হচ্ছে কি টেকনিসিয়াম। বোঝা গেছে? তাহলে ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে তোমার এগুলো লিখে নিতে পারো। এটা হচ্ছে 21, এটা হচ্ছে 31, এটা 32, এটা হচ্ছে তোমার 43 মেবি, অ্যাটমিক নাম্বার আর কি, পারমাণবিক সংখ্যা।
এর আবিষ্কার কারটা আমি ঠিক জানি না, এক্স্যাক্টলি জানি না, না যে বলাটাও ঠিক হবে না। তো দেখা যাচ্ছে যে পরে তিনি দেখলেন যে এলিমেন্টগুলো আবিষ্কার হয়েছে তাদের সাথে এদের ধর্মগুলো প্রায় একই রকম হচ্ছে, এই ভবিষ্যৎবাণীটা তিনি করে গেছেন। তাহলে এগুলো কিন্তু মনে রেখো যে একা বোরন যার নাম তিনি করেছিলেন সেটা আবিষ্কার হয়ে কার সাথে সমান, তা কার ধর্মের সাথে একই রকম হয়েছে, স্ক্যান্ডিয়ামের, একা অ্যালুমিনিয়ামের গ্যালিয়ামের সাথে, একা সিলিকনের জার্মেনিয়ামের সাথে, আর একা ম্যাঙ্গানিজের টেকনিশিয়ামের সাথে একই রকম হয়েছিল। ঠিক আছে, হলো। এরপরে আরেকটা হচ্ছে কি, মানে আরেকটা ওর অ্যাডভান্টেজ, যেটা হচ্ছে কারেকশন অফ অ্যাটমিক mass and valency correction of atomic mass and valency অ্যাকচুয়ালি আগে মানে মেন্ডেলিভের আগে বেরিলিয়ামের, বিফোর মেন্ডেলিভ, এখানে লিখি বিফোর মেন্ডেলিভ, এমপিটি, বিফোর মেন্ডেলিভ পিরিয়ডিক টেবল, বেরিলিয়ামের অ্যাটমিক মাস কত ধরে নেওয়া হতো, 13.5 ধরে নেওয়া হতো, এবং এর ভ্যালেন্সি বেরিলিয়ামের ধরা হতো কত, 3। ঠিক আছে, বাট মেন্ডেলিভ এটাকে সংশোধন করে বলেন যে না, এর অ্যাটমিক মাস হচ্ছে বেরিলিয়ামের 9 আর ভ্যালেন্সি 3 নয়, ভ্যালেন্সি হচ্ছে 2। ঠিক আছে, এটা জানলেন তিনি। কখন জানলেন এই বিষয়টা, তিনি কখন জানলেন যে বেরিলিয়ামের সাথে অনেকটা অ্যালুমিনিয়ামের ধর্মের সাথে আর কি তখন ভাবতো, মানে যখন মেন্ডেলিভের আগে ভাবা হতো যে বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের কিছু প্রপার্টিজের একই রকম প্রপার্টিজ আছে, বাট সেরকম নয়। বেরিলিয়ামের যখন ইলেকট্রনিক কনফিগারেশন দেখা গেল, বেরিলিয়াম হচ্ছে 4 নম্বর এলিমেন্ট, তার মানে 2 2, তো ইলেকট্রনিক কনফিগারেশন থেকে দেখা গেল যে বেরিলিয়ামের আউটার মোস্ট অরবিটালে 2খানা ইলেকট্রন থাকে, তাই এর ভ্যালেন্সিটা 2। এবং সেক্ষেত্রে ওই যে অক্টেট রুল বা ডুপ্লেট রুল যেগুলো রয়েছে, অষ্টকপূর্তি, দ্বৈতপূর্তি, সেখান থেকেও কিন্তু এর ব্যাখ্যাটা দেওয়া যায়। ঠিক আছে, তো বেরিলিয়ামের ক্ষেত্রে অ্যাটমিক মাস আগে 13.5 13.5 অ্যান্ড ভ্যালেন্সি 3 ধরা হতো, বাট পরে সেটা মেন্ডেলিভ সংশোধন করে বলেন যে অ্যাটমিক মাস হচ্ছে 9 অ্যান্ড ভ্যালেন্সি হচ্ছে 2। বোঝা গেছে? ঠিক আছে, তো এইসব জিনিসগুলো তিনি আর কি ঠিক করেছিলেন। তার মানে মেন্ডেলিভের পিরিয়ডিক টেবলের যেটা আমরা অ্যাডভান্টেজ দেখলাম, সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাডভান্টেজ হচ্ছে কি, এই যে ভবিষ্যৎবাণী, অ্যাজাম্পশন। তার আগেও ব্যাপার হচ্ছে যে মেন্ডেলিভের পিরিয়ডিক টেবল অফিসিয়ালি কিন্তু 1871-এ পাবলিশ পায়। ঠিক আছে, তারপর ভবিষ্যৎবাণীর পরে আরেকটা হচ্ছে কারেকশন অফ অ্যাটমিক মাস অ্যান্ড ভ্যালেন্সি, বেরিলিয়ামের ক্ষেত্রে তিনি করেছিলেন। এরপরে আমরা যেটা দেখব, ডিফেক্ট or demerits of Mendeleev periodic table. of MPT, ঠিক আছে, যাকে আমরা বলছি ত্রুটি। মেন্ডেলিভ এত কিছু করার পরেও মেন্ডেলিভের পিরিয়ডিক টেবলে ত্রুটির হয়ে গেছে, হ্যাঁ না? মেন্ডেলিভ এত খেটেছে, তারপরে মেন্ডেলিভের পিরিয়ডিক টেবলে কী হয়েছে, ত্রুটি হয়ে গেছে। দেখো, ফার্স্ট ত্রুটি, এই ত্রুটিগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ত্রুটিগুলো মাঝে মধ্যে পরীক্ষায় দিয়ে দেয়। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে কি, ডিফেক্টস ইন অ্যাটমিক মাস, অ্যাটমিক মাসের ডিফেক্ট কীরকম? অ্যাকচুয়ালি মেন্ডেলিভ বলেছিল ইনক্রিজিং অর্ডার অফ অ্যাটমিক মাসের কথা, তাই তো? মানে যত আমি এলিমেন্টের দিকে যাব, যত বেশি নাম্বার অফ এলিমেন্টের কথা বলবো, ততক্ষণ কিন্তু ইনক্রিজিং অর্ডারেই থাকবে, মানে অ্যাটমিক মাসের পরিমাণটা আস্তে আস্তে বাড়বে, অ্যাটমিক মাসটা আস্তে আস্তে কী হবে, বাড়বে, মানে অ্যাটমিক মাস বৃদ্ধির কথা বলেছিলেন তিনি। কিন্তু কিছু এলিমেন্ট রয়েছে যাদের ক্ষেত্রে কিন্তু এই অর্ডারটা হয়নি, মানে যে এলিমেন্টগুলো পরে অবস্থান করেছে তাদের অ্যাটমিক মাস বেশি, আর যে এলিমেন্টগুলো আগে অবস্থান করেছে তাদের অ্যাটমিক মাস বলছে কম। এটাই ইনক্রিজিং অর্ডার অফ অ্যাটমিক মাসের কথা। ঠিক আছে, যারা পরে আছে তাদের অ্যাটমিক মাস কি বেশি হওয়ার কথা, আর যারা আগে আছে তাদের কম হওয়ার কথা।
বাট এটা কিছু এলিমেন্টের ক্ষেত্রে এই ঘটনাটা কিন্তু মানা হয়নি। দেখো ফার্স্ট পেয়ারটা আমরা দেখে নেব কি, ধরো আর্গন আর হচ্ছে পটাশিয়াম। আর্গন কত নম্বর এলিমেন্ট? আর্গন হচ্ছে 18 নম্বর এলিমেন্ট, পটাশিয়াম হচ্ছে 19। তার মানে পটাশিয়ামের অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক ভরটা আর্গনের চেয়ে বেশি হওয়া দরকার, কিন্তু আর্গনের পারমাণবিক ভর হচ্ছে 39.9 আর পটাশিয়ামের হচ্ছে 39.1। পটাশিয়াম পরে অবস্থান করেও এর অ্যাটমিক ওয়েট কি হয়ে গেল? কম হয়ে গেল। বাট এখানে কি অ্যাকর্ডিং টু মেন্ডেলিভ পরে অবস্থান করলে অ্যাটমিক ওয়েট বেশি হওয়া উচিত, অ্যাটমিক মাসটা বেশি হওয়া উচিত, বাট আর্গনের বেশি, আর্গন আগে করেও বেশি হয়ে গেছে। এটা আর্গন আর পটাশিয়ামের জন্য। আবার ধরো কোবাল্ট আর নিকেলের জন্য কোবাল্ট অ্যান্ড নিকেল, নিকেল হচ্ছে 28, কোবাল্ট হচ্ছে 27। তো কোবাল্টের ক্ষেত্রে অ্যাটমিক ওয়েট হচ্ছে 58.9, নিকেলের ক্ষেত্রে হচ্ছে 58.6। দেখো একই ঘটনা, নিকেল পরে অবস্থান করেও কিন্তু পারমাণবিক ভরটা কোবাল্টের চেয়ে কি কম। কোবাল্টের কম হওয়া উচিত ছিল, নিকেলের বেশি হওয়া উচিত ছিল, বাট নিকেলের কম, কোবাল্টের বেশি। ঠিক আছে, এই ধরনের অনেক আছে, যেমন হচ্ছে টেলুরিয়ামের ক্ষেত্রে টেলুরিয়াম অ্যান্ড আয়োডিনের ক্ষেত্রে একই প্রবলেম দেখা গেছে। টেলুরিয়ামের যেমন হচ্ছে 127.6, আয়োডিনের ক্ষেত্রে হচ্ছে 127.9, 126.9। তাহলে এখানে কম, হ্যাঁ 126.9, এটা কম পরে অবস্থান করা সত্ত্বেও, এর আগে অবস্থান করা সত্ত্বেও বেশি। তো এই ধরনের মানে অ্যাটমিক মাসের ডিফেক্ট, যেটাকে আমরা বলছি কি পর্যায়ক্রমে অসঙ্গতি দেখা গেছিল, ফার্স্ট হলো। দ্বিতীয় হচ্ছে কি নাম্বার 2 যে ত্রুটিটা আছে, যে পজিশন অফ হাইড্রোজেন, হাইড্রোজেনের অবস্থান, হাইড্রোজেনের পজিশনটা দেখা যাচ্ছে হাইড্রোজেনের সাথে কিছু সিমিলারিটি আছে, কিছু সিমিলারিটি আছে আর কিছু ডিসসিমিলারিটি আছে। কার সাথে? উইথ গ্রুপ 1A অ্যান্ড 7B এলিমেন্টগুলোর সাথে। গ্রুপ 1-এ আছে কে? অ্যালকালি মেটাল আছে, আর 7B-তে রয়েছে হ্যালোজেন। 7B-তে কারা রয়েছে? হ্যালোজেন। তাহলে হাইড্রোজেনের সাথে বলছে অ্যালকালি মেটালের কিছু সাদৃশ্য আছে, কিছু বৈসাদৃশ্য আছে। একইভাবেই গ্রুপ 7B এর হ্যালোজেনের সাথেও কিছু সাদৃশ্য আছে আর কিছু বৈসাদৃশ্য আছে। তাহলে কোথায় রাখবো? হাইড্রোজেনের সাথে এরও কিছু সাদৃশ্য আছে, বৈসাদৃশ্য আছে, হ্যালোজেনেরও কিছু সাদৃশ্য আছে, কিছু বৈসাদৃশ্য আছে। তাহলে প্রবলেম তো অনেক। তাহলে অ্যাকচুয়ালি হাইড্রোজেনকে রাখবো কোথায়? গ্রুপ 1A-তে রাখবো না গ্রুপ 7B-তে রাখবো? কোথায় রাখবো এক্স্যাক্টলি হাইড্রোজেনকে বলো? তাহলে এর সাথেও মিল আছে, এর সাথেও মিল আছে, এর সাথে অমিল আছে, এর সাথেও অমিল আছে, তাহলে কোথায় রাখবো? এই কারণে হাইড্রোজেনকে বলা হয় দুষ্ট মৌল বা রগ এলিমেন্ট। মানে অ্যাকচুয়াল পজিশন হাইড্রোজেনের আজও পর্যন্ত হয়নি, যাকে আমরা বলি দুষ্ট মৌল। অ্যাকচুয়ালি হাইড্রোজেনকে এখনও রাখা হয়নি, কিন্তু তবু হাইড্রোজেনকে একই প্রথমে সর্বে টপে রাখা হয়েছে। তার কারণ কি? সবার আগে হাইড্রোজেনে আবিষ্কার হয়েছে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে হাইড্রোজেনের পজিশন নিয়েও কিন্তু একটুখানি সমস্যা হয়ে গেছে, হয়েছে। নাম্বার 3, নাম্বার 3টা কি? ডিফারেন্ট element having different properties acquire same group। বলছে ভিন্ন ধর্মী এবং ভিন্ন মৌলগুলোকে একই গ্রুপে রাখা হয়েছে। ভিন্ন ধর্মী মৌলের একই গ্রুপে
অবস্থান। যেমন গ্রুপ 1-এ, গ্রুপ 1 যেটা আছে গ্রুপ 1, ঠিক আছে। তো গ্রুপ 1-এর দুটো সাবগ্রুপ আছে, 1A-ও আছে, 1B-ও আছে। 1A-তে রাখা হয়েছে অ্যালকালি মেটালগুলোকে, অ্যালকালি মেটাল যেগুলো সেগুলো রাখা, যেমন হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এটসেট্রা। আবার একই সাথে গ্রুপ 1B-তে আবার কাদেরকে রেখেছে, যেগুলো আমি বললাম কয়েন মেটাল, কয়েন মেটালস মানে মুদ্রা ধাতু, মানে মুদ্রা ধাতুকে রাখা হয়েছে, যেমন হচ্ছে কপার, সিলভার, গোল্ড, এগুলোকে রাখা হয়েছে। তাহলে দেখো গ্রুপ এতে 1 নম্বর শ্রেণীতে আমি অ্যালকালি মেটালও রেখেছি, আবার কিও রেখেছি, মুদ্রা ধাতুও রেখেছি। তাহলে দুজন কিন্তু আলাদা প্রকৃতির ধাতু, বাট তাদেরকে একই গ্রুপে রাখা হয়েছে। এটা একটা ত্রুটি মেন্ডেলিফের। আলাদা ধর্মের ধাতু কেন একই জায়গায় থাকবে, সেম যা প্রপার্টি থাকবে তারা একই জায়গায় থাকবে, বাট আলাদা ধর্মের ধাতুগুলো কেন একই জায়গায় থাকবে, এটা মেন প্রশ্ন। বাট সেক্ষেত্রে মেন্ডেলিফ কোনো ব্যাখ্যা দিতে পারেনি, ঠিক আছে। এটা হলো মেন্ডেলিফের আর একটা ত্রুটি। আর আরও অনেক ত্রুটি আছে যেগুলো দীর্ঘ পর্যায় সারণীর ক্ষেত্রেও ত্রুটি দেখা যায় আর কি। সেইগুলো হচ্ছে যেমন যেমন হচ্ছে তোমার অ্যাক্টিনয়েডস অ্যান্ড ল্যান্থানয়েডের পজিশন, ল্যান্থানয়েড অবস্থানে, এদের পজিশনে ত্রুটি, অবস্থানের ত্রুটি। এদেরকে কি মূল পিরিয়ডিক টেবিলের একদম বাইরে জায়গা দেওয়া হয়েছে, ঠিক আছে। মূল পিরিয়ডিক টেবিলের একদম বাইরে এদেরকে জায়গা দেওয়া হয়েছে, অ্যাক্টিনয়েড আর ল্যান্থানয়েড। ফিফথ হচ্ছে পজিশন অফ আইসোটোপ, পজিশন অফ আইসোটোপস, ঠিক আছে। এগুলো হলো মেন্ডেলিক পিরিয়ডিক টেবিলের কিছু। আইসোটোপের মানে ধরো কার্বনের আইসোটোপ 3টে, C12, C13, C14। তাহলে কোথায় রাখবো? 3টে ঘর দরকার, তো 3জনের পারমাণবিক ভর আলাদা আলাদা, তাহলে 3টে ঘর দরকার, তাহলে কোথায় রাখবো? একটাই তো ঘর কার্বনের। হাইড্রোজেনের 3টে, যেমন H1, H2, H3, তাহলে 3টে ঘর দরকার এর। অক্সিজেনের 3টে, O16, O17, O18, তাহলে এরও 3টে ঘর দরকার। বাট পরে এর কিন্তু ব্যাখ্যা পাওয়া গেছে, কিন্তু এটা মেন্ডেলিফ ব্যাখ্যা দিতে পারেনি, মেন্ডেলিফ কোনো ব্যাখ্যা এদের দিতে পারেনি। সেই কারণে এক্ষেত্রে মেন্ডেলিফের ত্রুটিই বলা যেতে পারে। তাহলে মেন্ডেলিফের ত্রুটি কী ছিল? ফার্স্ট হচ্ছে যে ত্রুটিটা, যেটা হচ্ছে পর্যায়ক্রমে ত্রুটি আর কি, যেটা ডিফেক্টস ইন অ্যাটমিক মাস, মানে তিনি ক্রমবর্ধমান পারমাণবিক ভরের কথা বলেছিলেন, মানে পারমাণবিক ভরের বৃদ্ধির কথা বলেছিলেন, কিন্তু কিছু পেয়ার রয়েছে, কিছু এলিমেন্ট রয়েছে যাদের ক্ষেত্রে কিন্তু যারা পরে অবস্থান করেছে তবু তাদের পারমাণবিক ভরটা কী হয়ে গেছে, কমে গেছে। আগে যারা অবস্থান করেছে তাদের পারমাণবিক ভরটা দেখা যাচ্ছে বেশি, কিন্তু অ্যাকর্ডিং টু মেন্ডেলিফ সূত্র তো এটাই, যারা পরে অবস্থান করবে তাদের অ্যাটমিক মাস হবে বেশি, যারা আগে করবে তাদের কম। কোবাল্ট, নিকেল, পটাশিয়াম, আর্গন, টেলুরিয়াম, আয়োডিনের ক্ষেত্রে কি পজিশন অফ হাইড্রোজেন। হাইড্রোজেন এমন একটা মৌল যে মৌলটির অ্যালকালি মেটাল মানে ক্ষার ধাতুর সাথেও সাদৃশ্য আছে, আবার কি হ্যালোজেনের সাথেও সাদৃশ্য রয়েছে, এর সাথেও বৈসাদৃশ্য আছে, এর সাথেও বৈসাদৃশ্য রয়েছে। তাহলে অ্যাকচুয়ালি হাইড্রোজেনকে রাখবো কোথায়? 1A-তে রাখবো না 7B-তে রাখবো, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার বিভিন্ন ধর্মের মৌলগুলো কি একই গ্রুপে রাখা হয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার আইসোটোপের পজিশন, আইসোটোপকে কোথায় রাখা হয়েছে। দেন হচ্ছে তোমার ল্যান্থানয়েড আর অ্যাক্টিনয়েডের পজিশন, সেগুলোকে মূল পর্যায় সারণীর পুরোপুরি বাইরে জায়গা দেওয়া হয়েছে। সেটা এখনও, সেই প্রবলেমটা এখনও আছে, সেই ত্রুটিটা এখনও আছে, কিন্তু এখন পরে আর কোনো ধরনের ব্যাখ্যা দিতে পারেনি, তাই এখন এটা এখনই রয়ে গেছে, ঠিক আছে। বাট ত্রুটিটা এখনও রয়েছে। তো এই ছিল মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিল, যা ছিল সব বলা হলো। ভালো করে পড়বে, পড়ার পর কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবে। খুব ভালো করে বারবার পড়বে আর খাতায় লিখে পড়বে। থ্যাংক ইউ।